একজন সিরিয়াল কিলার ডক্টরের বেশে হসপিটালে ঢুকে একের পর এক খুন করে যাচ্ছে। প্রতিটি খুনই একই প্যাটার্নে। এই কেসের তদন্ত পাওয়ার পরে পুলিশের এসিপি আব্রাহাম ওজলারের ওপর, যার নিজের জীবনেও রয়েছে গভীর এক ক্ষত, এমন এক অতীত যা আজও তাকে তাড়া করে বেড়াচ্ছে। তদন্ত শুরু করলে ওজলার বুঝতে পারে এই কিলার খুনের পর বার্থডে কার্ড রেখে যাচ্ছে। মনে হচ্ছে কিলার কাউকে বার্থডে গিফট হিসেবে খুনগুলো করছে। তাহলে কি সে বিকৃত মানসিকতার কোনো সাইকো কিলার, নাকি এই খুনের পিছে রয়েছে কোনো প্রতিশোধের আগুন? তদন্ত যতই সামনে যেতে শুরু করবে আপনিও ততই এক রহস্যের গভীরে তলিয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি আব্রাহাম ওজলারের কথা। আপনারা অনেকেই হয়তো বা কমেন্টে বলবেন, ভাইয়া এই মুভিটি দেখে ফেলেছি, বা অন্য কেউ এক্সপ্লেন করেছে। আসলে একটা মুভি যখন আসে তখন আমরা ওই মুভিটাকে এক্সপ্লেন করার জন্য মরিয়া হয়ে যাই। কে কার আগে মুভিটা এক্সপ্লেন করে তার অডিয়েন্সের জন্য নিয়ে আসবে সেজন্য সবাই ব্যস্ত থাকে। একটা মাসে মাত্র কয়েকটি মুভি আসে, 4-5টা মুভি থাকে হয়তো বা সাসপেন্স থ্রিলার টাইপের। সেখান থেকে কয়েকজন কয়েকটা মুভির এক্সপ্লেন করে ফেলে। তো বাকি থাকে কয়টা? 1টা বা 2টা। ওই 1টা-2টা মুভি এক্সপ্লেন করার পর নতুন মুভি আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকলে ভাই চ্যানেল চাঁদের দেশে চলে যাবে, চ্যানেলটা ডাউন হয়ে যায়। এর জন্য মাঝে মধ্যে পুরনো কিছু মুভির এক্সপ্লেনেশন দিয়ে চ্যানেলটাকে সচল রাখতে হয়। নতুন ভিডিও আসলে যেমন ভিডিওটা দেয় আমার দায়িত্ব, তেমন চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আপনাদের। আশা করি আমি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। তাই দয়া করে কেউ এমন কমেন্ট করবেন না, এতে ভিডিও তৈরি করার মোটিভেশন হারিয়ে যায়। তো চলুন এবার এক্সপ্লেনেশনে ফিরে যাই। মুভির প্রথমে আমাদের আব্রাহাম ওজলার আর তার পরিবারকে দেখানো হয়। আব্রাহামের পরিবারে তার ওয়াইফ আর একমাত্র মেয়ে আছে। ওজলার পরিবারের সাথে সময় কাটাতে ছুটিতে দূরে একটি কটেজ এসেছে। মাত্র এসে পৌঁছেছে, এখনও লাগেজগুলো আনপ্যাক করা হয়নি। ওজলার বসে বসে তার মেয়েকে একটি গল্প শোনাচ্ছিল। ঠিক তখনই ওজলারের মোবাইলের ফোনে একটি কল আসে। ওজলারকে দিলে একজন জানায়, স্যার আমি মুন্নার পুলিশের লোকাল স্টেশন থেকে বলছি। পাশে একটি কটেজের মধ্যে 3জন ব্রিটিশ নাগরিকের খুন হয়েছে, এই জন্য আপনাকে কল করা। আমরা জানতে পেরেছি আপনি এখানে আছেন, তাই যদি একটু সময় করে এখানে আসতেন। বিষয়টি অনেক সেন্সিটিভ, অ্যাম্বাসি এবং মিনিস্ট্রি অনেক প্রেশার ক্রিয়েট করছে। ওজলার বলে ঠিক আছে আমি আসছি। এরপর ওজলার তার স্ত্রী এবং সন্তানকে 1 ঘন্টার কথা বলে কার নিয়ে ওই রিসোর্টের উদ্দেশ্যে বের হয়ে যায়। যাওয়ার সময় ওজলার তার এক অফিসারকে কল করে বলছিল, 2 দিনের ছুটি নিয়ে বউ বাচ্চার সাথে ছুটি কাটাতে অনেক কষ্টে একটি কটেজ ম্যানেজ করেছিলাম। এর মধ্যে লোকাল স্টেশন থেকে কল এলো, কে বলেছে তোমাদেরকে আমার নম্বর দিতে? ওই অফিসার বলে, স্যার আমরা তো কাউকে নম্বর দেইনি, আর আমাদেরকেও কেউ কল করে আপনার নম্বর চায়নি। এমনকি আপনি কোথায় আছেন আমরা তো সেটাই জানি না। আর এটা শোনা মাত্রই ওজলারের সন্দেহ হয়। ওজলার সাথে সাথে ইউটার্ন নিয়ে আবার কটেজে ফিরে আসে। তবে কটেজে এসেই দেখে কটেজের ভিতরে সব কিছু এলোমেলো পড়ে আছে। ওজলার পুরো কটেজের মধ্যে স্ত্রী এবং সন্তানকে তন্ন তন্ন করে খোঁজে, কোথাও নেই। তার মানে তার স্ত্রীর সন্তানকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। সিন চলে যায় এই ঘটনার 3 বছর পর। ওজলার আজও সেই দিনের কথা ভেবে আঁতকে ওঠে। এরপর ওজলার এক আসামির স্টেটমেন্ট শুনছিল। এই স্টেটমেন্টটি যে দিয়েছে তার নাম হচ্ছে বিনীত। মূলত বিনীত ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করত। ওজলার তখন বিনীতকে মাদক মামলায় অ্যারেস্ট করেছিল। বিনীত ওজলারকে অনেক অনুরোধ করার পরও ওজলার বিনীতের নামে মামলা দিয়ে বিনীতকে জেলে পাঠিয়েছিল, যে জন্য বিনীতকে 5 বছর জেল খাটতে হয়েছে। আর ওই ঘটনায় বিনীতের পুরো লাইফ নষ্ট হয়ে গিয়েছিল। আর জেল থেকে বের হওয়ার পর সেই প্রতিশোধ নিতেই বিনীত নিজেই ওজলারের স্ত্রী এবং সন্তানকে অপহরণ করে খুন করেছে। বিনীত বলছিল, আমি জানতে পারলাম ওজলার স্যার তার স্ত্রীর সন্তান নিয়ে মুন্নারের একটি কটেজে আছে। আমি সেখান থেকে তার স্ত্রীর সন্তানকে কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে যাই। এরপর তাদেরকে টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরেছিলাম। এতটুকু পর্যন্ত আমার মনে আছে। এরপর আপনি সেখানে এসে আমাকে অ্যারেস্ট করেছিলেন। তখনই আমার সেন্স আসে। একজন অফিসার বিনীতকে বলছিল, কেয়ারটেকার পালানি আমাদের বলেছে কটেজের বাইরে তোমার গাড়ি ছিল। ওই গাড়ি সিসিটিভি ফুটেজ দেখে রেজিস্ট্রেশন নম্বর থেকে আমরা তথ্য বের করে সেই গাড়ি পর্যন্ত পৌঁছে যাই। তোমার ওই গাড়ির মধ্যে ওজলারের স্ত্রী এবং মেয়ের রক্তাক্ত পোশাকও পাওয়া গেছে। সেখানে একটি রক্তাক্ত ছুরিও পাওয়া গেছে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বিনীত যেমনটা বলছে তেমনই পাওয়া গেছে। কিন্তু বিনীত ওই কাটা অংশগুলো কোথায় মাটি চাপা দিয়েছে বিনীত সেটা কিছুতে মনে করতে পারছে না। বারবার বিনীতের কাছে জানতে চাওয়া হচ্ছে, তুমি মনে করার চেষ্টা করো। বিনীত বলে, আমি যেহেতু তাদেরকে মেরেছিলাম কোথাও না কোথাও মাটি চাপা নিশ্চয়ই দিয়েছি, কিন্তু ওই সময় আমি ড্রাগের ওভারডোজ নিয়েছিলাম। এজন্য তখন আমি কি করেছিলাম আমি কিছুই মনে করতে পারছি না। আমি আপনাদের সত্যি বলছি, দয়া করে আমাকে পাশের কোনো একটি ডিঅ্যাডিকশন সেন্টারে নিয়ে ভর্তি করে দিয়ে আসুন। ওজলারের স্ত্রী এবং ওয়াইফকে কোথায় মাটি চাপা দেওয়া হয়েছে ওজলার আজও পর্যন্ত তা জানতে পারেনি। এই জন্য ওজলার এখনও মাঝে মধ্যেই
বিনীতের দেয়া ওই স্টেটমেন্টটি দেখে। এরপর ওজলার তার সিনিয়রের সাথে দেখা করে। এখানে আমরা তাদের কথা জানতে পারি ওজলার বহুবার চাকরি থেকে রিজাইন করার চেষ্টা করেছে, কিন্তু তার সিনিয়র কখনোই ওজলারকে সেটা করতে দেয়নি। কারণ ওই ঘটনার পর ওজলারের মানসিক পরিস্থিতি কী হয়েছে সেটা সেও ভালো করে জানে। আর দিন দিন সেই অবস্থাটা আরও খারাপের দিকে যাচ্ছে। এমনকি ওজলার এখন তার আশেপাশে বিভিন্ন জিনিস কল্পনা করতে শুরু করেছে যার কোনো অস্তিত্বই নেই। সোজা কথা বলতে ওজলার এখন হ্যালোসিনেট করতে শুরু করেছে। আবার ওজলার এর জন্য কোনো মেডিসিনও নিতে চাচ্ছে না। তার কথা, তুমি যদি কাজে ব্যস্ত থাকো তবে তোমার ইমপ্রুভমেন্ট সম্ভব। ওজলার সারা রাত অনেক চিন্তাভাবনা করে আর পরবর্তী দিনই কারাগারে গিয়ে বিনীতের সাথে দেখা করে। আর এখানে আমরা এটাও জানতে পারি ওজলার মাঝে মধ্যেই বিনীতের জন্য বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসে। সে বিনীতকে বিরিয়ানি খাওয়ায় আর প্রতিবারই তার স্ত্রী এবং তার মেয়ের কথা জানতে চায়, তুমি ওদেরকে কোথায় মাটি চাপা দিয়েছ। কিন্তু বিনীত প্রতিবার একই কথা বলে, স্যার আমি সত্যি বলছি, আমি মনে করতে পারছি না। ওজলারও প্রতিবার খাবার নিয়ে আসে আর বিনীত প্রতিবার একই উত্তর দেয়। অন্যদিকে আমাদের নবীন নামে এক লোককে দেখানো হয়। নবীন একটি আইটি কোম্পানিতে চাকরি করে। অফিস শেষে নিজের বাইক নিয়ে বাড়িতে ফিরছিল। ঠিক তখনই একজন অ্যাম্বুলেন্স চালককে কেউ কল করে একটি ব্রিজের কথা বলে যে ওখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু এরপর আমরা দেখি অ্যাক্সিডেন্টটি তখনও হয়নি। নবীন যখনই বাইক নিয়ে ওই ব্রিজটি পার হচ্ছিল ঠিক তখনই সাদা রঙের একটি বোলেরো নবীনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এরপরে সেই অ্যাম্বুলেন্সটি এসে দ্রুত নবীনকে পাশের একটি হসপিটালে নিয়ে যায়। খবর পেয়ে নবীনের গার্লফ্রেন্ড মায়াও এসেছে। নবীনের অবস্থা একটু গুরুতর, তাই সাথে সাথেই নবীনের সার্জারি করা হয়। এদিকে হসপিটালের একাংশে তখনও রিনোভেশনের কাজ চলছে। নবীনেরও জ্ঞান ফিরেছে, কিন্তু নবীন তার ডান পায়ে কিছু অনুভব করতে পারছে না। ডক্টর চেক করে জানায় যে অপারেশনে অ্যানেস্থেসিয়া ব্যবহার করায় অনেক সময় এমনটা হয়, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে। আবার নবীনের আজ জন্মদিন, তাই মায়ের নবীনের জন্য দোকান থেকে একটা কেক নিয়ে আসে। তবে কেবিনে ঢোকা মাত্রই দেখে নবীনের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ আসে। ওজলারও এসেছে। নবীনের যে পা অবশ ছিল সেই পায়ে কাটার জন্য রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে। আশেপাশে ফরমালিন ট্যাবলেট ছড়ানো, হতে পারে ডগ স্কোয়াডকে এড়াতে হয়তো ব্যবহার করেছে। নবীনের মাথার কাছে একটি বার্থডে কার্ড পাওয়া যায়, যেখানে একটি কবিতার লাইন আর নিচে হ্যাপি বার্থডে টু লেখা আছে। ওজলার লক্ষ্য করে হসপিটালের সিসিটিভি খোলা। এরপর হসপিটালের রেজিস্টারও চেক করে। সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মানিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মানি জানায় একটি মিডল ইস্টের নম্বর থেকে তাকে কেউ কল করে ওই অ্যাক্সিডেন্টের বিষয়ে জানিয়েছিল। তার মানে ইন্টারনেট কল, ট্রেস করার কোনো উপায় নেই। মানি এটাও জানায় সচরাচর এমন অ্যাক্সিডেন্টের রোগী পেলে সে এই হসপিটালেই নিয়ে আসে, কারণ এখানে সে ভালো একটা কমিশন পায়। মায়াও জানায় নবীন ফেরার সময় তার সাথে কথা বলছিল। ঠিক রাত 11:09 নবীনের কলটি ডিসকানেক্ট হয়ে যায়। তার মানে ওই সময় হয়তোবা অ্যাক্সিডেন্টটি ঘটেছে। আর অ্যাক্সিডেন্টের ঠিক 8 মিনিট আগে 11:01 মানির কাছে কলটি গিয়েছিল। তার মানে যে খুন করেছে সে ভালো করে জানতো মানি নবীনকে এই হসপিটালে নিয়ে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই হসপিটালে কেন? হসপিটালের মালিক ডক্টর অরুণ জানায় তার বাবাই হসপিটালটি প্রতিষ্ঠা করেছিল। সে লন্ডনে পড়াশোনা করেছে। গত বছর বাবা মারা যাওয়ায় সে এখানে এসে হসপিটালটি টেক ওভার করেছে। ওজলারের কথা, নবীনকে এই হসপিটালে আনা হবে। আবার হসপিটালে রিনোভেশনের কাজ চলছে, সিসিটিভি ক্যামেরা বিকল, নবীনের ডান পায়ে সেন্স ছিল না। এই সব কিছু কিলার আগে থেকে জেনে ওয়েল প্ল্যান করেই খুনটি করেছে। ওজলারের সন্দেহ ভর্তি হওয়ার পর থেকেই কিলার সব তথ্য কালেক্ট করছিল, হয় নিজে না হয় এখান থেকে কেউ দিয়েছে। এর মধ্যে নবীনের বাবা মা আসে। নবীনের বাবা একজন ডক্টর। তার সাথে কথা বলে জানা যায় নবীনের তেমন কারোর সাথে শত্রুতা ছিল না, বা তার সাথেও কারোর এমন কোনো ইস্যু নেই যার জন্য তার ছেলেকে খুন করতে পারে। এরপর নবীনের পোস্টমর্টম করা হয়। ডক্টর জানায় নম্বর 11 সাইজের একটি স্ক্যালপেল দিয়ে পায়ের লিগামেন্টের উপরে কাটা হয়েছে। যেমনভাবে আর যেভাবে কেটেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তার মেডিকেল নলেজ আছে, বিশেষ করে অ্যানাটমিক্যাল নলেজ। তবে তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের অভাব আছে। হসপিটালে সিসিটিভি না থাকলেও যে ব্রিজের উপর অ্যাক্সিডেন্টটি হয়েছিল তার ঠিক 1.5 কিলোমিটার দূরের একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে দেখা যায় অ্যাক্সিডেন্টের ওই টাইম পিরিয়ডে সেখান দিয়ে মোট 12টি গাড়ি গিয়েছে, যার মধ্যে একটি বুলেরো আর একটি ট্রাকও আছে। ওজলার বলে সব কিছু তথ্য নাও আর নবীনের ফোনের ডেটা রিকভার করো। কথা মতো নবীনের সম্পর্কে তথ্য নেওয়া হয়। নবীনের ফোনের ডেটা বিশ্লেষণ করেও একজন ওজলারকে জানায় যে সন্দেহজনক কিছুই পাওয়া যাচ্ছে না। কিন্তু ওজলার এটাই বুঝতে পারছে না তেমন কোনো শত্রু যদি নাই থাকবে তাহলে এমন রহস্যজনক খুনি বা কেন করবে। এরপর এক রাতে সাজিমোহন নামে এক ব্যক্তি বাইক নিয়ে বাড়ি ফেরার সময়
কিছু গুন্ডা তার উপর হামলা করে তাকে কুপিয়ে মারার চেষ্টা করছিল। তখনই সেই বুলেরোটি এসে পড়ায় গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায়। আর ওই বুলেরোতে থাকা হুডি পরা লোকটি সাজিকে দ্রুত হসপিটালে নিয়ে গেটের সামনে ফেলেই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর সাজিকে ট্রিটমেন্ট দিয়ে ওয়ার্ডে শিফট করা হয়। আর ওই রাতে হসপিটালে ইলেকট্রিসিটি বন্ধ করে সেই লোকটা আবার হসপিটালে আসে, তবে এবার ডক্টরের বেশে, হাতে একটি ব্যাগও আছে। লোকটি নবীনের পা যেভাবে কেটেছিল সাজির পায়েও সেভাবে কেটে সাজিকে হত্যা করে। আর পরবর্তী দিন খবর পেয়েই ওজলার তার টিম নিয়ে এসে দেখে সেম প্যাটার্নে খুন করা হয়েছে। পাশে একটি বার্থডে উইশ কার্ডও রাখা, তবে এখানে টু ইউ লেখা নেই। আবার আইডি চেক করে দেখা যায় আজ তার জন্মদিন ছিল না। এরপর হসপিটালে দিয়ে যাওয়ার সময়ের আর খুন করতে আসার সময়ের দুটি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ওজলার লক্ষ্য করে যে দুটি ফুটেজেই বডি ল্যাঙ্গুয়েজ একদমই আলাদা। তার মানে একজন হসপিটালে দিয়ে গিয়েছিল আর একজন এসে খুন করেছে। এরা দুজন ছিল। এমনকি হসপিটালের সিসিটিভি ফুটেজে যে বুলেরোটি দেখা গেছে, পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজেও সেম বুলেরোটি দেখা গেছে। আবার দুজনের খুনের পরই একটি করে কবিতার লাইন লেখা গিফট কার্ড রেখে গেছে। এই জন্য ওজলার ধারণা করছিল হয়তো কোনো গভীর ব্যক্তিগত প্রতিশোধ হতে পারে। এরপর ওজলাররা সাজির বাড়িতে গিয়ে সাজির বাবা রাঘবের সাথে কথা বলে, তবে তার সাথে কথা বলে তেমন কোনো তথ্য না পেয়ে তাদেরকে ফিরে আসতে হয়। রাতের বেলা ওজলার ডিআইজির সাথে দেখা করলে ডিআইজিও বলছিল কার্ডের মধ্যে যে কবিতার লাইনগুলো আছে তার সম্পর্কে তোমার কি মনে হয়? ওজলার বলে, স্যার আমি তদন্ত করছি, আর ভালো করে খেয়াল করে দেখবেন লাইনের শেষে কোনো ফুল স্টপ নেই, কমা আছে। তার মানে হয়তো কবিতা এখনও শেষ হয়নি, যার অর্থ হচ্ছে আরও খুন হতে পারে। সিন চলে যায় পরবর্তী দিন। ওই কিলারকে দেখা যায় পিক আপ ভর্তি ঘি নিয়ে একটি রেস্টুরেন্টে ডেলিভারি দিতে এসেছে। আর যাওয়ার সময় সে রেস্টুরেন্টের মালিক অশোককে একটু লাড্ডু খাইয়ে যায়। আর এর কিছু সময় পর অশোক যখন রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে তখনই বেহুশ হয়ে রেস্টুরেন্টের মধ্যে পড়ে যায়। সাথে সাথে অশোককে হসপিটালে নেওয়া হয়। ডক্টররা সমস্যা বোঝার জন্য অশোকের সিটি স্ক্যান করতে যাচ্ছিল। তখনই ইলেকট্রিসিটি চলে যাওয়ায় ল্যাব টেকনিশিয়ান জেনারেটর রুম চেক করতে যাচ্ছিল। আর এই সুযোগে ওই কিলার অশোকের গলায় একটি মার্কার দিয়ে দাগ কেটে স্ক্যালপেল দিয়ে কেটে আশেপাশে ফরমালিন ট্যাবলেট ফেলে চলে যায়। আর কিছুক্ষণ পর ইলেকট্রিসিটি এলে তারা অশোককে এই অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। ওজলাররাও এসে দেখে সেম প্যাটার্নে খুন, কার্ডও রেখে গেছে। ওজলার হসপিটালে সিসিটিভি চেক করে, এখানেও দেখা যায় কিলার ওই বুলেরো নিয়ে এসেছিল। তার মানে সে এবারও জানত অশোককে এই হসপিটাল আনা হবে। এরপর পোস্টমর্টম শেষে ডক্টর একই সাইজের স্ক্যালপেলের কথা বলে যে 6 ইঞ্চি পরিমাণ ক্ষত করা হয়েছে। ওজলার জানতে চায় যে বেহুশ হওয়ার জন্য ওকে হসপিটালে আনা হয়েছিল, পোস্টমর্টমে ওর বেহুশ হওয়ার কারণ জানা যাবে। ডক্টর বলে তার জন্য কিছু কেমিক্যাল টেস্ট করতে হবে, তবে সময় লাগবে। এরপর ওজলাররা অশোকের রেস্টুরেন্টে গিয়ে স্টাফদের সাথে কথা বলে এবং জানতে চায় অশোক কার কার সাথে দেখা করেছিল। একজন বলে, স্যার সবাই আছে, শুধুমাত্র ঘিয়ের ডিলার নেই, সেও আজ এসেছিল, তবে তার কোনো কন্ট্যাক্ট ডিটেলস কারোর কাছেই নেই। তারা জানায় যে যখনই আসে মাস্ক পরে আসে। গত 1.5 বছর যাবৎ সে ঘি সাপ্লাই দিচ্ছিল। সিজর দিব্যা বোলেরোর কথা বললে তারাও বলে সাদা বোলেরো নিয়ে আসে। ওজলার জানতে চায় যে পেমেন্ট কিভাবে নেয়। তারা জানে অ্যাকাউন্টে পেমেন্ট নেয়, কম্পিউটারে অ্যাকাউন্টের ডিটেলসও আছে। আর কম্পিউটার থেকে ডিটেলস নিয়ে ব্যাংকে গিয়ে জানা যায় অ্যাকাউন্টটি আজেশ নামে খোলা, 5 বছর আগে ওপেন হয়েছে। তবে এই 5 বছরে শুধু ওই রেস্টুরেন্টের অ্যাকাউন্ট থেকেই টাকা ট্রান্সফার হয়েছে। এরপর অশোকের খোঁজ করতে গেলে ওজলারা জানতে পারে এই অশোক 2 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার মানে এই কিলার মৃত ব্যক্তির অ্যাকাউন্ট ইউজ করেছে। এরপর ওজলারা ফেরার সময় একটি জনসভার পাশে বসে চা খাচ্ছিল। তখনই পোস্টমর্টম করে ডক্টর কল করে জানায় যে অশোকের স্টোমাকে এক ধরনের নিউরোটক্সিক সাবস্ট্যান্স পাওয়া গেছে, যেটা অধিক মাত্রায় খেলে মানুষ জ্ঞান হারাবে। তার মানে কিলার সেটা খাইয়েই অশোককে হসপিটালে পাঠিয়েছিল। এদিকে ওজলারা যে সবার পাশে বসেছিল সেখানে একজন ফরেনার বক্তৃতা দেওয়ার সময় পাশে থেকে আরেকজন ট্রান্সলেট করে তামিলে বলছিল, কিন্তু সে ঠিকঠাক মতো না বলায় দিব্যা বলছিল ইংরেজিতে কি বলছে আর উনি আমাদের কি বোঝাচ্ছে। এটা শুনেই ওজলারের ওই কার্ডের লাইনগুলোর কথা মনে পড়ে। ওজলারের কথা ওই কার্ডের লেখাটা আমরা যেভাবে ভাবছি সেভাবে নাও তো হতে পারে, এটা অন্য কোনো ভাষার অনুবাদও তো হতে পারে। যদি তাই হয় তাহলে সোর্সটা কি হতেও তো পারে কিলার এর দ্বারা কিছু বোঝানোর চেষ্টা করছে। এই জন্য ওই সকল কার্ডের লাইনগুলো একত্র করে অনলাইন অফলাইন সবভাবে খোঁজ করা হয়। আর অবশেষে দেখা যায় এটা ল্যাটিন ভাষার একটি উক্তিকে অনুবাদ করে লেখা হয়েছে। 18th সেঞ্চুরিতে জোভানি মর্গানি নামে একজন ফিজিশিয়ান এই উক্তিটি করেছিল। আর এই উক্তিটি
লন্ডনের প্রথম পোস্টমর্টম রুমের সামনে লেখা আছে। অবশ্য খোঁজ নিয়ে জানা যায় সেই উক্তিটি কেরালার কোজিকোড় মেডিকেল কলেজের ডিসেকশন হলে লেখা আছে। তাই ওজলার সাথে সাথে সেখানে ছুটে যায়, আর এই রুমেই ওই উক্তিটি পাওয়া যায়। তবে এখানে 5টি লাইন আছে। এ পর্যন্ত যে 3টি কার্ড পাওয়া গেছে তাতে 3টি লাইন আছে, তার মানে আরও 2টি খুন হওয়া বাকি। কলেজের 2জন প্রফেসরের সাথে কথা বলেও জানা যায় MBBS ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই এখানে ক্লাস করে। সেও জানতে চাচ্ছিল যে এই হলের মধ্যে কোনো ক্রাইম বা বড় ধরনের ইনসিডেন্ট ঘটেছিল। পাশে থেকে এক প্রফেসর জানায়, আমার 25 বছরের এক্সপিরিয়েন্সে আমি এমন কিছু ঘটতে দেখিনি। এই জন্য ওজলারা চলে যায়। ওজলারা অশোকের বাবা মায়ের সাথেও দেখা করে। তারাও জানায় যে অশোকের তেমন কোনো শত্রু ছিল না। ওজলার ঘরের মধ্যে মেডিসিনের বই দেখে অশোকের বাবার কাছে জানতে চায় এই ঘরে কেউ ডক্টর আছে বা মেডিসিন নিয়ে পড়ছে। অশোকের বাবা জানায় যে অশোকের বোনের ননদ মেডিকেল কলেজের স্টুডেন্ট, এখানেই থাকে। ওজলা তখন সাজিয়া নবীনের কথাও বলে যে ওদের সাথে অশোকের কোনো রকম কানেকশন আছে বা এমন কেউ আছে যার সাথে এদের কানেকশন থাকতে পারে। অশোকের বাবা জানায় তার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতাম। এরপর ওজলারা যখন চলে যাচ্ছিল তখনই এক পুলিশ সদস্য কল করে জানায় ওই সিসিটিভি ফুটেজে যে কয়েকটি গাড়ি দেখা গিয়েছিল তার মধ্যে একটি বাইকও ছিল। ওই বাইক চালক বলছে ওই সময় সে সেখানে একটি সাদা বুলেরো কার আর ঘাস ভর্তি একটি ট্রাক দেখেছিল। এরপর ওই ব্রিজের আশেপাশের সকল সিসিটিভি পর্যবেক্ষণ করে একটি টোল প্লাজার ফুটেজে ঘাস ভর্তি ওই ট্রাককে দেখা যায়। এরপর ওই ট্রাকের ড্রাইভার জানায় ওই রাতে বৃষ্টির মধ্যে যখন সে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল তখন নবীনের পাশে সে হুডি পরিহিত একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ড্রাইভার তাকে বলছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো হেল্প লাগবে, হসপিটাল নিতে হলে বলুন, আমি হেল্প করব। কিন্তু ওই কিলার তখন গলায় একটি মেশিন ধরে একটি উদ্ভট কণ্ঠে বলেছিল দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও, একটা অ্যাম্বুলেন্স আসছে। ড্রাইভার বলে সে তখন গলার কাছে টর্চের মতো কিছু একটা ধরে কথা বলছিল। তার ভয়েসটা কেমন যেন ভূতের মতো শোনাচ্ছিল। আমিও তাই দেরি না করে দ্রুত সেখান থেকে চলে আসি। চেহারার বিষয়ে জানতে চাইলে সে জানায় মাস্ক পরা ছিল, এই জন্য চেহারা দেখতে পাইনি। শারীরিক গঠন হেলদি ছিল। ওজলারের কথা, এমন একটা সিচুয়েশনে কেউ টর্চ দিয়ে কণ্ঠ বিকৃত করে এভাবে কথা বলবে না, কারণ ওই সময় যদি এই ট্রাক ড্রাইভার ব্যতীত অন্য মানুষ এসে পড়তো, একের অধিক মানুষ যদি হতো, তখন সে কী করত। তবে এরপরে সিজো তার ফোন থেকে ড্রাইভারকে একটি ফটো দেখে জানতে চায় তুমি যে টর্চের কথা বলছো সেটা কি এমন ছিল? ড্রাইভার বলে হ্যাঁ স্যার, এমনটাই ছিল। সিজো বলে স্যার আমরা যে কিলারকে খুঁজছি সে কথা বলতে পারে না, আর এটা মূলত কোনো টর্চ নয়, আর্টিফিশিয়াল ল্যারিক্স। আর ওই কিলারও এই ডিভাইস দিয়ে কথা বলেছে। ক্যান্সার বা বিভিন্ন কারণে কারো যদি ভোকাল নষ্ট হয়ে যায় তখন এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সে কথা বলতে পারে। সিজোর বাবার ক্যান্সার হওয়ার পর সিজোর বাবা এই ডিভাইস ব্যবহার করত, এই জন্য সিজো প্রথমেই বুঝতে পেরেছে। এরপর হসপিটাল তথ্য নিয়েও জানা যায় পেশেন্টের ভোকাল কতটুকু ড্যামেজ হয়েছে বা তার কতটুকু কথা বলার অ্যাবিলিটি আছে সেটা পরিমাপ করেই এক একজনের জন্য এক এক রকম ডিভাইস দেওয়া হয়। এই ডিভাইস বাজারে এসেছে তাও 3 বছর হয়ে গেছে। এই জন্য শহরের আনাচে কোনাচে গত 3 বছরে এই ডিভাইস কে কে কিনেছে, কারা ব্যবহার করছে, সকল তথ্য জোগাড় করা হয়। তারা যে ব্যক্তিকে খুঁজছে সে ইয়াং এবং পুরুষ। এই জন্য ওই লিস্ট থেকে 60-এর উপরের, 18 নিচের এবং মহিলাদেরকে বাদ দিয়ে 90 জনের একটি তালিকা পাওয়া যায়। এরপর ওই 90 জনের তালিকা দেখা হচ্ছিল, তখনই দিব্যা লক্ষ্য করে এই তালিকার একজনের নাম কৃষ্ণ দাস, তার বাড়ি কান্নানকাড়া। আবার অশোকদের গ্রামের বাড়িও কান্নানকাড়া, তার মানে কান্নানকাড়িতে কোনো একটি কানেকশন নিশ্চয় আছে। এই জন্য প্রথমে কৃষ্ণ দাসকে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তবে কৃষ্ণ দাসের বাড়িতে গিয়ে জানা যায় কৃষ্ণ দাস বাড়িতে নেই, এমনকি বাড়িতে আসেও না। তবে কৃষ্ণ দাসের মায়ের সাথে কথা বলে কনফার্ম হওয়া যায় যে কৃষ্ণ দাস আর্টিফিশিয়াল ল্যারিক্স ইউজ করে, তাও 3 থেকে 4 বছর হয়ে গেছে। ওজলার জানতে চায় কৃষ্ণ দাসের ভয়েসটি নষ্ট হয়েছিল কিভাবে। কৃষ্ণর মা জানায় কৃষ্ণর ভয়েস অনেক ভালো ছিল, স্কুল জীবন থেকেই ও অনেক ভালো গান গাইতে পারত, সবসময় ফার্স্ট প্রাইজ জিতত। সবাই বলতো ও একদিন বড় হয়ে অনেক বড় সিঙ্গার হবে। কিন্তু হঠাৎ একদিন ওর গলায় টিউমার ধরা পড়ে। আমি ওকে করে মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলাম। ডক্টর বলেছিল ওর ছোট্ট একটু অপারেশন করতে হবে। ওই অপারেশনের টিউমারের সাথে সাথে কৃষ্ণর গলার শব্দ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। ওর গান, ওর পড়াশোনা, ওর জীবন সব কিছু তছনছ হয়ে গিয়েছিল। ওজলার জানতে চায় অপারেশনটা কবে হয়েছিল। কৃষ্ণর মা বলে 1989 সালে, তখন ও 10 গ্রেড কমপ্লিট করেছে মাত্র। আর 1989 সালের কথা শুনেই ওজলারের মনে পড়ে 1989 সালে ওই মেডিকেল কলেজের নাম ছিল ক্যালিকাট মেডিকেল কলেজ। আর ওই মেডিকেল কলেজের ডিসেকশন হলের মধ্যেই তারা ওই উক্তিটি পেয়েছে। তার মানে কৃষ্ণদাসের এই অপারেশনের সাথে এই খুনের কোনো একটা কানেকশন নিশ্চয় আছে। আর এরপরই কৃষ্ণর মা কৃষ্ণর একটি ফটো এনে দেখায়।
আর ওজলারদেরও এখন এই ব্যক্তিকে খুঁজতে হবে। এখান থেকে ফিরে ওজলার সব কিছু পর্যবেক্ষণ করে বলছিল যে 3 জন মারা গেছে তাদের সবার জন্ম 1993 পরে। তাই ওই সময় যেই সার্জারির জন্য কৃষ্ণদাসের ভয়েস চলে গিয়েছিল তার সাথে ওদের কোনো কানেকশন নেই, কিন্তু ওদের পরিবারের কানেকশন থাকার সম্ভাবনা আছে। যেমন প্রথম ভিকটিম নবীনের বাবা ডক্টর শিবকুমার ক্যালিকাট মেডিকেল কলেজ থেকে তার এমডি কমপ্লিট করেছিল। তার সেশন ছিল 1988 থেকে 1990। এই জন্য ওজলার নবীনের বাবা ডক্টর শিবকুমারকে কল করে জানতে চায়, ক্যালিকাট মেডিকেল কলেজে আপনি পিজি করেছিলেন তাই না? আমাদের যাকে সন্দেহ হচ্ছে 1989-তে ওই মেডিকেল কলেজে তার একটি সার্জারি হয়েছিল। শিবকুমার বলে, আমি তো জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টে ছিলাম, সার্জারি ডিপার্টমেন্টের সাথে আমার কোনো কানেকশনই নেই, তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। তবে শিবা কতটুকু সত্যি বলছে সেটা যাচাই করতে ওজলারা কলেজেও যায়। আর কলেজে গিয়েও জানা যায় শিবা এই কলেজে ওই সময় মেডিসিনের উপরই এমডি করেছিল, সার্জারির সাথে তার কোনো সম্পর্কই নেই। তবে সিজও জানতে চাচ্ছিল 1989-তে কৃষ্ণদাস নামে এক ছেলের সার্জারি হয়েছিল, ওই সার্জারিটি কে করেছিল সেটা জানা সম্ভব। কর্তৃপক্ষ জানায় সেটা অনেক আগের কথা, আবার ওই সময় কোনো কিছু কম্পিউটারাইজড হয়নি, যে লেজারগুলো অন্তর্ভুক্ত ছিল সেগুলো এখন নেই। আবার ওই সময় হেড অফ সার্জারি যে ছিল নরেন্দ্র, সেও কিছুদিন আগে মারা গেছে। এর মধ্যে ওজলার নজর পড়ে পাশে থাকা একটি সার্জারি বইয়ের দিকে, আর এই বইটি শর্ট প্র্যাকটিস অফ সার্জারি বই। সেম বইটি সে অশোকদের বাড়িতেও দেখেছিল, কিন্তু অশোকের বাবা তখন বলেছিল অশোকের বোনের ননদ মেডিকেল কলেজে পড়ে, তার বই হবে। এতে করে ওজলার সন্দেহটা হয়। ওজলা দিব্যাকে বলে, সেম বইয়ের সেকেন্ড এডিশন আমি অশোকদের বাড়িতে দেখেছি, রিসেন্ট স্টুডেন্টরা এত পুরাতন এডিশন ব্যবহার করবে না। কিন্তু অশোকের বাবা সেলভারাস তো একজন ব্যবসায়ী ছিল, তার মানে ওকে মেডিসিন রিলেটেড কোনো পাস্ট আছে যেটা সে গোপন রাখার চেষ্টা করছে। আর এরপর প্রিন্সিপালের সাথে দেখা করলে সেখানে পুরাতন লেজার বের করে দেখা যায় সেলভারাস এই কলেজেরই অ্যানেস্থেসিয়াতে পিজি করেছিল। 1988-তে সে জয়েন করেছিল, কিন্তু 1989-তে সে পড়াশোনা বন্ধ করে দেয়। আর এই লেজারের মধ্যে স্পষ্ট করে লেখা রয়েছে সেলভারাসকে কলেজ থেকে ডিসমিস করে দেওয়া হয়েছিল। সেলভারাস যখন ওই কলেজে পড়তো তখনকার এক ডক্টরের সাথে কথা বলে জানা যায় তারা 1 বছর একসাথে পড়াশোনা করেছে, কিন্তু সেলভারাস ছিল একজন ড্রাগ অ্যাডিক্টেড, এমনকি অপারেশন থিয়েটারের মতো গোপনে সে ড্রাগ নিত। এই জন্যই তাকে ডিসমিস করে দেওয়া হয়েছিল। লোকটি ওই সময়ের একটি অ্যাক্সিডেন্টের কথা বলে, যে ওই সময় ওদের 4 জনের একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। লোকটি বলে কারে থাকা সবাই তখন ড্রাঙ্ক ছিল, শিবকুমার, জ্যাবি। এই জ্যাবি মূলত সিনিয়র পুলিশ সার্জন হিসেবে ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করেছিল, গত বছর রিটায়ার করেছে। সাথে সেলভারাস আর আলেকজান্ডার নামে এক লোক ছিল। ওই সময় আলেকজান্ডারই কার ড্রাইভ করছিল। ওই অ্যাক্সিডেন্টের পর আলেকজান্ডার কোমায় চলে যায়, আর সেলভারাসকেও আর কখনো ক্যাম্পাসে দেখা যায়নি। তার মানে ওই অ্যাক্সিডেন্টের মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। আবার অ্যানাটমি ডিসেকশন হলের মধ্যে যে উক্তিটি আছে ওই উক্তি অনুযায়ী আরও 2টি খুন হবে। আর এখানে আরও 2 জন ভিকটিমও পাওয়া গেছে, একজন জেবি আর একজন আলেকজান্ডার। এরপর জেবির খোঁজ করতে গেলে জেবির ওয়াইফ জানায় জেবির একটি মাইনর সার্জারির জন্য কোজিকোড়া সানরাইজ হসপিটালে আছে, তবে জেবির একমাত্র মেয়েটি আমেরিকাতে সেটেল, এই জন্য সে সেফ আছে। আর অন্যদিকে আছে আলেকজান্ডার অবিবাহিত, তার বাচ্চা থাকার তো কোনো প্রশ্নই নেই। জেবিকেও ফোন করে পাওয়া যাচ্ছে না। আলেকজান্ডার বাড়িতে গিয়েও দেখা যায় আলেকজান্ডার বাড়িতে নেই। কিন্তু ডিআইজি একটা বিষয় বুঝতে পারছে না, এখানে রাঘবের ছেলে সাজিমোহনের খুন কেন হলো, রাঘব এদের সাথে কিভাবে জড়িত থাকতে পারে। ওজলার বলে তা আমরা এখনও জানি না, তবে আমি এতটুকু শিওর কৃষ্ণদাসের সার্জারিতে ভয় সারানো আর ওই অ্যাক্সিডেন্টের মধ্যে কোনো না কোনো কানেকশন নিশ্চয় আছে, কারণ এই কিলার শুধুমাত্র ওই অ্যাক্সিডেন্টের ভিকটিমদের বাচ্চাদেরকে টার্গেট করছে। অন্যদিকে আলেকজান্ডার তথ্য নিতে গিয়ে জানা যায় আলেকজান্ডার কিছুদিন আগেই একটি বিয়ের প্রোগ্রামের জন্য দুবাই গিয়েছে, কবে আসবে কেউই বলতে পারছে না। তবে এরপরে আলেকজান্ডার ভিডিও কলে ওজলারের সাথে কথা বলে। আলেকজান্ডারও জানায় যতদিন পর্যন্ত এখানে খুনি ধরা না পড়ছে ততদিন পর্যন্ত সে দুবাই থেকে ফিরছে না। এমনকি আলেকজান্ডার থেকে আরও জানা যায় গত 8 মাস আগে আলেকজান্ডার থানায় একটি কমপ্লেন করেছিল, কিন্তু তখন পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। এরপর সেই কমপ্লেন লেটার এনেও দেখা যায় আলেকজান্ডার বাড়িতে ঢিল মারার জন্য আলেকজান্ডার থানায় কমপ্লেন করেছিল, সেটা মেজর কিছু না থাকায় পুলিশ তখন তদন্ত করেনি। আর এদিকে জ্যাভি একটি মাইনর অপারেশনের জন্য সানশাইন হসপিটালের ডক্টরের সাথে কথা বলছে। তবে ডক্টরের সাথে কথা বলে বের হতেই ওজলারের সাথে দেখা হয়। ওজলার জ্যাভিকে বলে যে কিলারের পরবর্তী টার্গেট আপনি, কিন্তু এটা শুনে জ্যাভির মধ্যে কোনো রকম রিয়াকশনই নেই, মানে তার কাছে কিছু মনেই হচ্ছে না। আর এটাই ওজলারকে সবথেকে বেশি ভাবাচ্ছে। তবে ওজলার জ্যাভিকে বলে দেয় আপনার চিন্তার কিছু নেই, আমাদের সদস্যরা সবসময় আপনার সাথে থাকবে। তবে একটু আর লেগেই জ্যাভি সেলভাকে কল করে বলে যে পুলিশ আমার সাথে কথা বলতে এসেছে,
ওরা বলছে আমি নাকি নেক্সট টার্গেট। সেলভা আলেকজান্ডারের কথা জানতে চায়। জাবি বলে ও দুবাইতে আছে আর শিবকুমার সাথে আমি কথা বলছি। এরপর জেবি শিবকুমারকে কল করে জানিয়ে দেয় যে ওজলার আসছে। আর ওজলারের আসার খবর শুনেই শিবকুমার দ্রুত কার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর শিবকুমার প্ল্যান মতো তার ওয়াইফও ওজলারকে বলে হঠাৎ কোথায় যেন চলে গিয়েছে, মানে সে এমন একটা অভিনয় করে সে যেন কিছুই জানে না। এদিকে রাঘবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে রাঘব মেডিকেল কলেজের বিষয়ে কিছুই বলতে পারছে না। রাঘবের কথা আমি কিছু মনে করতে পারছি না, তবে ওজলার সন্দেহ রাঘব কোনো না কোনোভাবে কানেক্টেড। এজন্য ওজলার সিজোকে বলে দেয় আমি কিছু জানতে চাই না। 1989 সালে রাঘব কী করতো, কোথায় ছিল, যেভাবে বের করতে হয় বের করো। এদিকে কৃষ্ণদাসের যখন সার্জারি করা হয়েছিল তখন শিবকুমার, আলেকজান্ডার, জাভি, সেলভারাস সবাই ওই কলেজে পিজি স্টুডেন্ট ছিল। এদের মধ্যে শিবকুমার মেডিসিন ডিপার্টমেন্টে ছিল আর বাকি 3 জন যে ছিল এমনটা হতে পারে কৃষ্ণদাসের যখন সার্জারি করা হচ্ছিল তারা 3 জন ওই সার্জারিতে অ্যাসিস্ট করেছিল। তবে কৃষ্ণদাসকে পাওয়া গেলে সব তথ্য পাওয়া যাবে। ঠিক তখনই সিজু এসে জানায় আলেকজান্ডার দুবাই থেকে বাড়িতে চলে এসেছে। এটা শুনে ওজলারও একটু অবাক হয়, কারণ আলেকজান্ডার তো এই মুহূর্তে এখানে আসার কথা ছিল না। আলেকজান্ডারকে কল করলে সেও বলে স্যার আমি পালাতে পালাতে একদম হাঁপিয়ে গিয়েছি, আপনি আমার সাথে দেখা করুন, আমি আপনাকে সব কিছু খুলে বলছি। কিন্তু সেখানে পৌঁছাতে রাত হয়ে যাবে। এই জন্য ওজলাররা আলেকজান্ডারের বাড়িতে লোকাল পুলিশ পাঠিয়ে দেয়। আর রাত হতেই ওজলারা সেখানে পৌঁছে যায়। ওজলারা দোতলার ঘরে গিয়ে আলেকজান্ডারের সাথে কথা বলতে শুরু করে। ঠিক তখনই ওই বোলেরো পিকআপ আর একটি কার নিয়ে কিলার সহ মাস্ক পরিহিত বেশ কিছু লোকজন পুলিশের উপর হামলা করে। ওজলার সিজো সবাই প্রাণপণ ফাইট করে যাচ্ছে, কিন্তু ওরা পরিমাণে বেশি হয় ওরা একসময় আলেকজান্ডারকে ওই পিকআপের মধ্যে তুলে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওজলার কৃষ্ণদাসকে ধরে ফেলে, সাথে ওই গ্রুপের বেশ কিছু লোকও ধরা পড়ে। এরপর সবাইকে লোকাল থানায় নেওয়া হয়, কিন্তু কৃষ্ণদাস কোনো কথার জবাবই দিচ্ছে না। কৃষ্ণ শুধু আলেকজান্ডারের জন্য যে কার্ডটি তৈরি করে এনেছিল সে কার্ডটি ওজলারকে দেখায়, আর এরপরে ডিভাইসের মাধ্যমে বলে আলেকজান্ডারকে আমার সবার প্রথমে মারা উচিত ছিল, বলে সে তার ডিভাইসটি ভেঙে ফেলে। মানে এখন তার সাথে জোরাজুরি করলেও তাকে দিয়ে কোনো কথা বলানো সম্ভব নয়। আবার কৃষ্ণদাসের সাথে যে লোকগুলোকে ধরা হয়েছে ওদেরকেও কন্টাকে নিয়ে আসা হয়েছিল, ওরা তাদের বিষয়ে কিছুই জানে না। এদিকে রাঘবের ওয়াইফকে আনা হয়েছে। রাঘবের ওয়াইফ জানায় রাঘব সব কিছুই জানে, ও সবই মনে আছে, কিন্তু ও বলছে না। রাঘব একসময় ওই মেডিকেল কলেজে চাকরি করত। সাথে এটাও জানায় 5 থেকে 6 মাস আগে ত্রিশূরের একটি হসপিটালের ডক্টর তাদের বাড়িতে এসেছিল। রাঘব যখন ওই মেডিকেল কলেজে চাকরি করত ওই সময় তার বোন সুজা ওই মেডিকেল কলেজে পড়াশোনা করত। কোনো একটি কারণে সে আত্মহনন করে মারা গিয়েছিল, কিন্তু তার বোন কী কারণে আত্মহনন করেছিল সেই তথ্য জানতেই সে আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু রাঘব তখনও বলেছিল সে কিছুই জানে না। লোকটা দেখতে ফর্সা এবং লম্বা ছিল, আর সে অন্য কেউ নয়, ডক্টর অরুণ, মানে SM হসপিটালের ডক্টর অরুণ। SM হসপিটালের অর্থ হচ্ছে সুজা মেমোরিয়াল হসপিটাল। তার মানে এখানে আরেকটা রহস্য যোগ হলো, এর সাথে সুজার আত্মহননের কানেকশন আছে। এদিকে SM হসপিটাল থেকে তথ্য নিয়ে জানা যায় অরুণ হসপিটালে নেই, কোজিকোড়ের কোনো একটি হসপিটালের একটি সার্জারির জন্য সে এখানে এসেছে। আর তার পেশেন্টের নাম হচ্ছে জাবি পন্নুস। আর এটা শোনা মাত্রই সবার চোখ কপাল উঠে যায়। তার মানে যাকে তারা খুঁজছে সেই জাবির অপারেশন করতে আসছে, তাহলে তো জাবি আজ শেষ। সাথে সাথে হসপিটালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ওজলারও তাড়াতাড়ি বের হয়ে যায়। হসপিটালের ডক্টরের সাথে কথা বলে জানা যায় মাঝে মধ্যে অরুণ এমন সার্জারি করতে এখানে আসে, আর এখানে তার একটা বাড়িও আছে, সেখানে রিনোভেশনের কাজও চলছে। ডক্টর ওজলারকে ওই বাড়ির লোকেশনও পাঠিয়ে দেয়। বাড়িটা গ্রামে, নেটওয়ার্ক না থাকার কারণে ফোনও বন্ধ। ওজলারা 2টি টিমে বিভক্ত হয়ে দিব্যাকে হসপিটালে পাঠিয়ে দেয়, আর তারা সবাই সিভিল পোশাকের পুলিশদেরকে নিয়ে এদিকে দিব্যা হসপিটালে পৌঁছে দেখে জাবি এখন সুস্থ আছে। আর অরুণ যখনই বাড়ি থেকে বের হতে যাবে তখনই দেখে ওজলারা এসে দাঁড়িয়ে আছে। তবে অরুণকে কৃষ্ণদাসের ফটো দেখানো মাত্রই সে বলে ওঠে এটা কার ছবি। অরুণ কৃষ্ণদাসকে চিনতে পারছে না। ওজলার তখন রাঘবের বিষয়টি বলে যে তুমি তোমার বোনের মৃত্যুর বিষয়ে জানতে রাঘবদের বাড়িতে গিয়েছিলে। ডক্টর বলে আমার বড় বোন যখন মারা গেল তখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আজ পর্যন্ত আমরা কেউই জানতে পারিনি আমার বোনটা কী জন্য মারা গিয়েছিল। শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন লোকই ওর মৃত্যুর বিষয়ে জানত। তবে অরুণ এখানে আরেকটি তথ্য দেয় যেটা এই কেসের মোড়টাই ঘুরিয়ে দেয়। অরুণ বলে কিছুদিন আগে আমি আমার বোনের পুরাতন বইয়ের মধ্যে আমার বোনের সাথে আমার বোনের বয়ফ্রেন্ডের একটি ফটো পেয়েছি। তখন আমি আমার বোনের পুরাতন এক বন্ধুর বিষয়ে জানতে পারি, আর তার কাছ থেকে এটাও জানতে পারি আমার বোন তার বয়ফ্রেন্ডের সাথে ওই মেডিকেল কলেজের অ্যানাটমি ডিসেকশন হলে গোপনে দেখা করত।
আর ওই সময় সেখানের অ্যাটেন্ডেন্ট রাঘব তাদের সব ব্যবস্থা করে দিত। আমার ধারণা ছিল রাঘব হয়তোবা এই বিষয়ে কিছু জানে, এই জন্যই আমি রাঘবের বাড়িতে গিয়েছিলাম। আর এই সব কিছু শোনার পর ওজলার অরুণের কাছে তার বোনের ওই বয়ফ্রেন্ডের ফটোটি দেখতে চায়। অন্যদিকে সানশাইন হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে পুলিশ কড়া পাহারা দিচ্ছিল, কিন্তু স্টাফরা যেদিক দিয়ে প্রবেশ করে ঠিক সেদিক দিয়ে কোনো এক ব্যক্তি জাবিকে বেহুশ করে হসপিটাল থেকে নিয়ে যায়। এদিকে অরুণও ফটোটি আনা মাত্রই ওজলার লক্ষ্য করে ফটোতে তার বোনের চেহারা স্পষ্টই দেখা যাচ্ছে, কিন্তু তার বোনের বয়ফ্রেন্ডের চেহারাটা নষ্ট হয়ে গেছে, ফটো দেখে আইডেন্টিফাই করা সম্ভব নয়। তখনই হসপিটাল থেকে দিব্যা জানায় জাবিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তবে ওজলার ওই ফটোটি দেখা মাত্রই দ্রুত কার নিয়ে বের হয়ে যায়। ওজলার সিজোকেও বলে ওই ডিসেকশন হলের যে উক্তিটা আমরা দেখেছি সেখানে একটি কমা মিসিং ছিল, আমাদেরই ভুল হয়েছে, টার্গেট 5 জন নয়, টার্গেট 4 জন। আর এখানে কিলার অন্য কেউ নয়, আলেকজান্ডার। কারণ অরুণের বোন সুজার যে ফটোটি সে দেখেছে ওই ফটোর পিছনে একটি বনসাই ছিল, ঠিক একই রকম বনসাই সে আলেকজান্ডারের ঘরে দেখেছে। ফটোর ওই জায়গাটি আর আলেকজান্ডারের বাড়ির ওই জায়গাটি, তার মানে আলেকজান্ডার এবং কৃষ্ণদাস মিলেই এই পুরো মাস্টার প্ল্যানটা সাজিয়েছে। তবে এখানে আরও শকিং বিষয় হচ্ছে যে আলেকজান্ডারকে দুবাই পাঠানো হয়েছে সে হয়তো আসল আলেকজান্ডার নয়। মানে আলেকজান্ডারই যে খুনগুলো করছে সেটা যেন কেউ বুঝতে না পারে, এজন্য আলেকজান্ডার আর কৃষ্ণদাস মিলেই আলেকজান্ডারকে তুলে নেওয়ার প্ল্যানটি সাজিয়েছিল। আর এর মধ্যে ডিআইজি কল করে জানায় যে আলেকজান্ডার দুবাইতে গিয়েছিল, ওই আলেকজান্ডারের আসল নাম আলেকজান্ডার নয়, 3 বছর আগে সে নাম পরিবর্তন করেছে। তার মানে আলেকজান্ডারের আইডেন্টিটি গোপন করা হয়েছে। আর এরপরই আমরা আসল আলেকজান্ডারকে দেখতে পাই। এদিকে ওজলারা পৌঁছে গেছে। আলেকজান্ডার জাবির সারা শরীরে ফরমালিন ঠেলে জাবিকে বলে, জাবি তোর মনে আছে এই সেই ডিসেকশন হল, এখানে তোরা আমার সারা গায়ে ফরমালিন ঠেলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিলি। এই হল থেকে তোদের জীবন সামনে গিয়েছে আর আমার জীবনটা ঠিক একই জায়গায় থেমে আছে। আর আজ দেখ আমরা আবার মিলিত হলাম। আলেকজান্ডার কথা বলছিল আর একটি মার্কার দিয়ে জাবির হাতে একটু দাগ এঁকে স্ক্যালপেল দিয়ে হাত কেটে ফেলে। জাবি তখন ব্যথায় কাতরাচ্ছে। আলেকজান্ডার বলে, চিন্তা করিস না, এটা তো শুধুমাত্র ওয়ার্মিং আপ। তবে এরপর যখনই আলেকজান্ডার জাবিকে মারতে যাবে ঠিক তখনই ওজলাররা এসে আলেকজান্ডারকে ধরে ফেলে। তবে আলেকজান্ডার চেহারাটা মিডিয়ার সামনে রিভিল না করে আলেকজান্ডারকে সোজা থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ওজলার জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এখানেই আমরা আসল রহস্যটা জানতে পারি। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে। এখানে দুটি স্টোরি একসাথে দেখানো হবে, একদিকে কৃষ্ণদাসের স্টোরি আর অন্যদিকে আলেকজান্ডার, শিবা, জাভি এবং সেলভাদের কাহিনী, সাথে সুজাও আছে। কৃষ্ণদাস ছোটবেলা থেকেই অনেক সুন্দর গান গাইতে পারত। আর অন্যদিকে আলেকজান্ডার, শিবকুমার, সেলভা দাস, জাভি সবাই একই কলেজে পিজি করছিল। কলেজে তখন এমবিবিএসের নতুন ব্যাচ ভর্তি হয়েছে আর ওই ব্যাচেই সুজা ছিল। আর প্রথম দিনই ফ্রেশারদের যখন বরণ করে নেওয়া হচ্ছিল তখনই প্রথম সুজাকে দেখে শিবার ভালো লেগে গিয়েছিল। আর এই জন্য শিবা সবার সামনে সুজাকে গোলাপও গিফট করেছিল। শিবকুমার, সেলভারাস এবং জ্যাভি তারা 3 জন একসাথে থাকত। এদের মধ্যে শিবা বড়লোক, বুদ্ধিমান এবং হ্যান্ডসাম ছিল, কিন্তু সেলভারাস ছিল একটু ডিফারেন্ট মাইন্ডের। আলেকজান্ডারের তথ্য মতে সেলভারাস তামিলনাড়ুতে এমবিবিএস করেছিল কিনা তাতেও তাদের সন্দেহ ছিল। আর জ্যাভি ছিল সবথেকে কমপ্লিকেটেড মাইন্ডের। জ্যাভি কোনো কিছুতে স্যাটিসফাই হতো না। প্রথম থেকেই শিবা সুজাকে পটানোর জন্য চেষ্টা করছিল। আর অন্যদিকে আলেকজান্ডার এবং জ্যাভি একই সাথে কাজ করলেও জ্যাভি একটু ভিন্ন মাইন্ডের ছিল, এই জন্য সহজে কারোর সাথে মিশতে পারত না। কিন্তু আলেকজান্ডার সহজে পেশেন্টদের সাথে মিশে তাদের সমস্যাটা বুঝে তার সমাধান দিত। এই জন্য সব ক্ষেত্রেই আলেকজান্ডারই প্রশংসিত হতো। আর এই বিষয়টা জ্যাভি একটুও পছন্দ করত না। এরপর একদিন অ্যানাটমি ডিসেকশন হলে আলেকজান্ডার আর সুজার প্রথম কথা হয়। আর আলেকজান্ডার সেদিনই সুজার প্রেমে পড়ে গিয়েছিল। এরপর একদিন লাইব্রেরিতে পড়ার সময় সুজাকে একটি চকলেট দেওয়ার মাধ্যমে আলেকজান্ডার আর সুজার ভালোবাসার যাত্রাটা শুরু হয়েছিল। একদিকে তাদের ভালোবাসাটা এগিয়ে যাচ্ছে আর অন্যদিকে কৃষ্ণদাস বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান গাইছে। সব জায়গায় তার গান প্রশংসিত হচ্ছে, সে ভালো পরিচিত পাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন তার গলায় টিউমার ধরা পড়ে। এদিকে কলেজে কম্পিটিশন চলছিল। আলেকজান্ডার সব জায়গায় প্রশংসিত হচ্ছে। আলেকজান্ডার অনেক বড় বড় অপারেশন করছে, সেখানে জ্যাবিকে শুধুমাত্র ছোট ছোট কাজগুলো দেয়া হতো। এই জন্য জ্যাবি অপমান বোধ করছিল। আবার সেলভারাস ছিল একজন ড্রাগ অ্যাডিক্টেড। হোস্টেলে তো ড্রাগ নিতই, এমনকি একদিন অপারেশন থিয়েটারের মধ্যে ড্রাগ নেওয়ার সময় আলেকজান্ডার তাকে দেখে ফেলে। সেলভা ছিল একজন অ্যানেস্থেসিয়া সার্জন। একটু পরে তার একটি সার্জারিতে অ্যাটেন্ড করার কথা ছিল। আর তার আগে এভাবে ড্রাগস নেওয়ায় আলেকজান্ডার এটা দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করে। আর এই ঘটনার জন্যই সেলভাকে কলেজ থেকে ডিসমিস করে দেওয়া হয়েছিল।
এরপর একদিন কৃষ্ণর মা কৃষ্ণকে এই হসপিটালে ডক্টর দেখাতে নিয়ে আসে। তখন ডক্টর কৃষ্ণর টিউমার দেখে বলে, ছোট্ট একটা অপারেশন করাতে হবে, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তবে কৃষ্ণদাসের অপারেশন ছাড়াও আরও 2টা অপারেশন আছে। এই জন্য ডক্টর আলেকজান্ডারকে বলছিল, তুমি সহ আরও একজন ডক্টর আমার সাথে থাকতে হবে। আলেকজান্ডার তখন জ্যাবির কথা বলে। এদিকে ফার্স্ট ইয়ারের ছুটি হয়েছে, সোজা গ্রামের বাড়িতে যাবে। যাওয়ার আগে সোজা আলেকজান্ডারের সাথে ওই রিসেপশন হলে দেখা করে এবং বলে যায়, 1 মাস পর তো তোমার জন্মদিন, তখন আমি আসব। এই বলে সোজা সেদিন বিদায় নিয়েছিল। আর সেই দিনই আলেকজান্ডার সোজাকে শেষ দেখেছিল। সিন চলে যায় পরবর্তী দিন। ডক্টর আজ যে অপারেশনগুলো করবে সেগুলো শিডিউল করছিল। তখনই শিবা তার গ্রামের এক লোককে নিয়ে এসে ডক্টরকে অনুরোধ করে যে স্যার, ওনার পেটে সমস্যা হচ্ছে, ডিজিটালি এভাকুয়েট করতে হবে। তবে এটা কে করবে? ডক্টরের তো আরও 2টি অপারেশন আছে। শিবা তখন জ্যাবির কথা বলে। ডক্টর রাজি হয়ে গেলে শিবা জ্যাবিকে গিয়ে বলছিল, ডক্টর তোকে এটা করতে বলেছে, ওখানে তো আলেকজান্ডারও ছিল, আলেকজান্ডারকে না দিয়ে তোকে কেন দিল? তোকে দিয়ে সবসময় আজে বাজে কাজগুলোই করায়। এতে করে জ্যাবিও রাগে ফুঁসছিল। তবে রাগ করলো জ্যাবি ওই লোকের কাজটি সম্পূর্ণ করে কৃষ্ণকুমারের গলার অপারেশনে গিয়ে অ্যাটেন্ড করে। এখানে আলেকজান্ডার এবং জ্যাবি দুজনে ডক্টরকে অ্যাসিস্ট করছিল। ঠিক তখনই একজন সিস্টার এসে জানায় হার্নিয়ার পেশেন্টের সমস্যা হচ্ছে। এই জন্য ডক্টর আলেকজান্ডারকে বাকি কাজ করতে বলে দ্রুত সেখানে চলে যায়। আর ডক্টর কথা মতো আলেকজান্ডার কৃষ্ণদাসের গলায় সেলাই দিচ্ছিল। আর সেলাই শেষ হতেই আলেকজান্ডার জ্যাবিকে সুতা কাটতে বললে জ্যাবি এই সুযোগটি কাজে লাগায়। জ্যাবি সুতা না কেটে কৃষ্ণদাসের ভোকাল কর্ডটি কেটে ফেলে। আর এইভাবেই কৃষ্ণদাস তার শব্দ হারিয়েছিল। তবে কৃষ্ণদাস এই জন্য প্রোটেস্টও করেছিল, কিন্তু সার্জারিতে সাকসেস রেট 100% না থাকায় ধীরে ধীরে কৃষ্ণদাসের প্রোটেস্ট আর টিকে থাকতে পারেনি। এরপর সত্যিটা সামনে আসলে জ্যাবিকে তার কুকর্মের জন্য কলেজ থেকে ডিসমিস করে দেওয়া হয়। আর আলেকজান্ডারকে 1 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। এরপর হোস্টেলে ফিরে গেলে শিবা জ্যাবি এবং সেলভা দুজনকে উস্কাতে থাকে যে তোরা এমন কি করেছিস যার জন্য তোদেরকে ডিসমিস করে দিতে হবে, ওর জন্য তোদের সব কিছু শেষ হয়ে গেছে, ওকে কোনোভাবে শিক্ষা দিতে হবে। এরপর 3 জন মিলে আলেকজান্ডারকে শাস্তি দিতে তার একটা প্ল্যান করে। এদিকে রাঘবান ছিল নেশারু, তাকে যে টাকা দিত তার কথাই শুনত। তার রাঘবানকে টাকা দিয়ে সোজা অ্যানাটমি রিসেপশন হলে অপেক্ষা করছে মিথ্যা বলিয়ে কৃষ্ণদাসকে ওই রিসেপশন হলে নিয়ে আসে। তবে আলেকজান্ডার হলে ঢোকা মাত্রই ওরা আলেকজান্ডারের মাথায় আঘাত করে আলেকজান্ডারকে অ্যানেস্থেসিয়া দিয়ে দেয়। আর এরপর পুরো শরীরে ফরমালিন ঢেলে 3 জন মিলে প্ল্যান করে ওরা আলেকজান্ডারের নিচে সার্জারি করে কেটে ফেলবে। তবে তখনও আলেকজান্ডারের মাথা নড়ছে। আলেকজান্ডারের মাথা দিয়ে আঘাত করতেই জ্যাবি রাগ করে আলেকজান্ডারের মাথা ফাটিয়ে দেয়। আর এরপর শিবা প্ল্যান করছিল আগে আমাদের নিজেদেরকে এখান থেকে বেঁচে ফিরতে হবে, আর কোনো প্রমাণ যেন না থাকে। এই জন্য আলেকজান্ডারকে একটি কারে করে তারা বের হয়ে যায়। নির্জন একটি জায়গা দেখে জ্যাবি সেলভা এবং শিবাকে নামিয়ে দেয়। আর আলেকজান্ডারকে আহত অবস্থায় সামনের সিটে বসিয়ে দ্রুত গতিতে কার ড্রাইভ করে একটি পিলারের সাথে ধাক্কা দেয়। আলেকজান্ডারের মাথাটা ওই পিলারে গিয়ে লাগে। ওই ঘটনায় আলেকজান্ডার কোমায় চলে যায়। আর শিবারা তখন সবাইকে বলে আলেকজান্ডার ওই রাতে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করায় তাদের এই অবস্থা হয়েছে। এরপর 8 মাস আলেকজান্ডার কোমায় ছিল। কেউ কোনো খোঁজ নিতে যায়নি, শুধুমাত্র একজনই খোঁজ নিয়েছে, সে হচ্ছে সুজা। সুজা প্রতিনিয়ত আলেকজান্ডারকে দেখতে যেত, একটাই আশা আলেকজান্ডার হয়তোবা কোনো দিন ফিরে আসবে। কিন্তু ডক্টর একদিন আলেকজান্ডারের মাকে জানায় ওর রিকভার হওয়ার কোনো সুযোগই নেই। এমনকি একদিন ডক্টর আলেকজান্ডারের মাকে বোঝায় ওকে এভাবে রেখে শুধু কষ্ট দেওয়া হচ্ছে, ওর সাপোর্ট খুলে দিন। সুজাও জানে সাপোর্ট খুলে দিলে আলেকজান্ডার আর দুনিয়াতে থাকবে না। সুজা রাস্তা দিয়ে হাঁটছিল আর এই কথাগুলো চিন্তা করছিল। তাই সুজা ভালোবাসার মানুষকে হারিয়ে একা বাঁচবে না বলে একটি চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। আর অন্যদিকে ওই দিনই আলেকজান্ডারের সেন্স ফিরে এসেছিল। এরপর আলেকজান্ডারের মা আলেকজান্ডারকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতেই তার ট্রিটমেন্ট শুরু করে। আস্তে আস্তে আলেকজান্ডার কথা বলতে শুরু করে, আলেকজান্ডার চলতে শুরু করে। তবে এতদিন তার সাথে কি হয়েছিল বা সে যে মেডিকেল কলেজে পিজি করছিল আলেকজান্ডার সবই ভুলে গিয়েছিল, কিছুই তার মনে ছিল না। এমনকি সুজার কথাও তার মনে ছিল না। এর মধ্যে একদিন তার মাও মারা যায়। স্বজনহারা এবং স্মৃতিহারা হয়ে আলেকজান্ডার একাই সার্ভাইভ করতে শুরু করে। তবে 3 বছর আগে একটি প্রোগ্রামে আলেকজান্ডার কৃষ্ণদাসকে দেখতে পায়। আর কৃষ্ণদাস ওই প্রোগ্রামে তার জীবনের ঘটনাগুলো সব কিছু খুলে বলতে শুরু করে। আর কৃষ্ণদাসের মুখে ওই সব ঘটনার কথা শুনে আলেকজান্ডার তার জীবনের সব কিছু আবার মনে পড়ে যায়। এরপর আলেকজান্ডার কৃষ্ণদাসের সাথে দেখা করে এবং কৃষ্ণদাসকে সব কিছু বলে যে ওই 3 জন তাদের জীবনটা কিভাবে নষ্ট করেছে। এরপর কৃষ্ণদাসকে নিয়ে আলেকজান্ডার এই পুরো প্ল্যানটা সাজিয়েছিল। আলেকজান্ডার এবং কৃষ্ণদাস তাদের ভালোবাসাকে হারিয়েছে,
যাদের জন্য তারা হারিয়েছে তাদের ভালোবাসার মানুষকে খুন করে তারা তাদেরকে সেই কষ্ট অনুভব করিয়েছে। তবে সব কিছু শোনার পর ওজলা শুধু বলে, তুমি জ্যাবির মেয়েকে মারতে পারোনি, কারণ জ্যাবির মেয়ে আমেরিকাতে আছে, কারণ তুমি চেয়েছিলে জ্যাবিকে হত্যা করতে। আলেকজান্ডারও বলে, এই সব কিছুর পিছনে তো ওই দায়ী। তবে আমি জানি তোমরা ওকে অ্যারেস্ট করতে পারবে না, ওকে শাস্তি দিতে পারবে না, কারণ ও যা করেছে তার কোনো এভিডেন্স আইউটনেস কিচ্ছুই নেই। তবে এখন আমাদের সত্যিটা অন্তত কয়েকজন মানুষ জানলো, এতে আমরা খুশি। তবে আলেকজান্ডার ওজলারের কাছে একটু অনুরোধ করে, শেষবারের মতো একবার জাবির সাথে কথা বলতে চায়। অবশ্য জাবিকে বলার পর জাবিও দেখা করতে আসে। এখানে আমরা আলেকজান্ডারের কথা এটাও জানতে পারি, ওই ঘটনার পর থেকে জাবি কখনোই কোনো জীবিত মানুষের উপর স্ক্যালপাল ধরেনি। এই জন্য সে ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়েছিল, কারণ সেখানে তো কোনো জীবিত মানুষ আসে না। আর জাবি একজন বেস্ট ফরেন্সিক সার্জন হিসেবে কয়েকদিনের মধ্যে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে। তবে আলেকজান্ডার যেমনটা বলেছে, জাবি তার কিছু স্বীকার করছে না। জাবি উল্টো আলেকজান্ডারকে দোষারোপ করছে। জাবি গর্ব করে বলছিল, আজ আমি তোমার সামনে জীবিত আছি, কারণ আমার ঈশ্বর আমার সাথে আছে, তোমাদের সাথে নেই। আলেকজান্ডারও বলে, তোমার ওই গড আমার মতো মানুষকে অনেক আগে দূরে সরিয়ে দিয়েছে, এমনকি বোবা মানুষটাকেও, কিন্তু আমাদের বাঁচানোর জন্য শয়তানত আসতে পারে। তবে আলেকজান্ডারের এইসব কথা কোনো গুরুত্ব না দিয়ে জাবি সেদিনের মতো চলে যায়। আর এখান থেকে সিন চলে যায় জাবির অ্যাওয়ার্ড গ্রহণের দিন। ওজলা নিজে এসেছে। জাবি ডাইসে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে কথা বলছিল। ঠিক তখনই সেই পোস্টমর্টমকারী ডক্টর ওজলারকে কল করে জানায়, অশোকের বডিতে স্ক্যালপেল দিয়ে কাটার আগে একটি ব্লু মার্কার দিয়ে মার্ক করা হয়েছিল। সে ওই নীলকালি হায়দ্রাবাদে পরীক্ষা করতে পাঠিয়েছিল। আজই তার রেজাল্ট এসেছে। এটা কোনো সাধারণ কালি নয়, এটা মেথালিন ব্লু। এগুলো মূলত ব্যাকটেরিয়ার কালচারের জন্য ইউজ করা হয়। এটা খুবই রেয়ার এবং ডেডলি ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার 7 দিন পর মানুষের শরীর নীল হয়ে যায়, মানুষের হার্ট অ্যাটাক হতে পারে, মানুষের শরীরের মধ্যে যে অর্গানগুলো আছে সেগুলো বিকল হয়ে তার মৃত্যু হবে। একদিকে ওজলার ডক্টরের কথা শুনছে, আর অন্যদিকে জাবি বক্তৃতা দিতে গিয়ে তার কাশি শুরু হয়েছে। জাবির বুকের মতো ব্যথা হচ্ছে। জাবি তখন ওজলার দিকে তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার মানে এটাও আলেকজান্ডারের প্ল্যান করা ছিল। আর এই ব্যাকটেরিয়ার প্ল্যানটি মূলত আলেকজান্ডারদের প্ল্যান বি ছিল। তারা আগে থেকে জানতো তারা যদি প্রথম অবস্থায় ধরা পড়ে যায় তাহলে তাদের অল্টারনেট প্ল্যানটি 7 দিনের মধ্যে কাজ করবে, আর এটা কেউ বুঝতেই পারবে না, যেটা জাবির ক্ষেত্রে হয়েছে। আলেকজান্ডার ধরা ঠিকই পড়েছে, কিন্তু 7 দিন পর জাবির মৃত্যু হলো। এর মাধ্যমে আলেকজান্ডারের প্রতিশোধও পূর্ণ হলো। এদিকে জাবির মৃত্যু হয়, অন্যদিকে সিলভার ওয়াইফ তাকে ফেলে চলে যায়, আর শিবা দূরে কোথাও গাড়ির মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। এমনকি রাঘব মদ খেতে খেতে একসময় মারা যায়। আর এতদিন পর ওজলার আজ শান্তিতে ঘুমিয়েছে। এরপর ওজলার বিনীতের সাথে দেখা করতে জেলে যাচ্ছিল। ঠিক তখনই আলেকজান্ডার আর কৃষ্ণদাসের সাথে দেখা হয়। আর এখানে আলেকজান্ডার ওজলারকে বলে, আমি আপনাকে সব কিছু সত্যি বলিনি, কিছু গোপন করেছিলাম। জাবির মেয়ের আমেরিকা থেকে ফেরা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারতাম, আর যদি আমি সেটা করতাম তাহলে কৃষ্ণদাস জাবিকে রেখে জাবির মেয়েকে টার্গেট করত। কিন্তু আমি এটা করিনি শুধুমাত্র আপনার জন্য। আমি এই কেসে আপনাকে ইনভেস্টিগেশন অফিসার বানানোর জন্যই আমি ইচ্ছা করে এগুলো করেছি। আপনি ভালো একজন মানুষ, আপনার সাথে দেখা করাটা আমার কপালে লেখা ছিল। আমাদের মাঝে মধ্যে দেখা হবে, ভালো থাকবেন। এরপর আলেকজান্ডার চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় আলেকজান্ডার শুধু বলে যায়, বোন রেসিউডু। আর এই বোন রেসিউডু শোনা মাত্রই ওজলারের মনের মধ্যে একটি সন্দেহ জাগে। আর এরপরই ওজলার বিনীতের কাছে জানতে চায়, আমার স্ত্রী এবং আমার মেয়ে কোথায়? বিনীত বলে, আমি তো আপনাকে আগেই বলেছি, আমার মনে নেই। ওজলার বলে, আমার ওয়াইফ আর মেয়েকে তুমি কোথায় দাফন করেছো আমি সেটা জানতে চাইনি, ওরা কোথায় সেটা বলো। তোমার কারের মধ্যে যে রক্তাক্ত পোশাক পাওয়া গেছে সব কিছু ডিএনএ টেস্ট করে আমি দেখেছি, ওগুলো আমার স্ত্রী এবং আমার মেয়েরই ছিল। কিন্তু তোমার কারের মধ্যে যে মার্ডার ওয়েপনটি পাওয়া গেছে ওই ওয়েপনের সাথে কোনো বোন রেসিউডু পাওয়া যায়নি। হাড় কাটার জন্য একবার যদি তুমি কোনো ছুরি ব্যবহার করো, তুমি যতভাবে ওয়াশ করো না কেন, যে কেমিক্যাল দিয়ে ওয়াশ করো না কেন, বোন রেসিউডু কখনোই তুমি মেটাতে পারবে না। আর তোমার ওই ছুরির মধ্যে বোন রেসিউডু পাওয়া যায়নি, ফরেন্সিক রিপোর্টও তাই বলছে। তার মানে তুমি আমার ওয়াইফ আর আমার মেয়েকে কেটে টুকরো করনি, তুমি একাই কাজটি করনি। কিন্তু তুমি জানো আমার ফ্যামিলির সাথে এবং আমার সাথে কে এটা করেছে। এখন তুমি আমাকে বলো এর পিছে কে আছে? আর এটা শুনে বিনীত হাসতে হাসতে বলে, শেষ পর্যন্ত তুমি পেয়ে গেলে, আমি তো এই দিনের অপেক্ষায় করছিলাম। তুমি না এক্সপার্ট ইনভেস্টিগেটর, তুমি যদি এতটাই চালাক হও, দেখে তুমি কি করতে পারো। ওজলারও একটি হাসি দিয়ে বিনীতের এই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এর ভিতর দিয়ে মুভিটা শেষ হয়। তবে শেষ পর্যন্ত কিন্তু ওজলারের স্ত্রী এবং মেয়ের রহস্যই রাখা হয়েছে,
কারণ হয়তো বা এই মুভিটির সেকেন্ড কোনো পার্ট আসবে যেখানে ওজলার তার স্ত্রী এবং সন্তানকে খুঁজবে। আবার এখানে কিছু পসিবিলিটিস থাকতে পারে, কারণ ওজলারকে কিন্তু বোর্ন ডিসিডিওর কথা আলেকজান্ডার বলেছিল। আলেকজান্ডার কি করে জানল তার স্ত্রীর সন্তান জীবিত না মৃত? আর আলেকজান্ডার কেন ইচ্ছা করে ওজলারকে এই কেসে এনেছে? তাহলে ওজলারেরও কোনো না কোনোভাবে আলেকজান্ডার ওই ঘটনার সাথে কানেকশন ছিল। আর ভিনিত যদি ওজলারের স্ত্রী সন্তানকে খুন না করবে তাহলে কেই বা করেছিল? আর ভিনিতি বা এখানে সব কিছু স্বীকার কেন করলো? তার মানে এমনও তো হতে পারে যে কৃষ্ণদাসের মতো ভিনিত নিজের মধ্যে সব গোপন রেখেছে। তবে এগুলো শুধু আমরা ধারণাই করতে পারি, সত্যিটা জানতে পারবো সেকেন্ড পার্ট যখন আসবে। তবে আলেকজান্ডার প্রতিশোধের গল্পটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।